দুইটার সিম্পটমের মধ্যে অনেক মিল আছে, তো এই জন্য দুইটা টপিক একসাথে আলাপ করবো। একটা হচ্ছে ব্রঙ্কিয়েক্টেসিস আর একটা হচ্ছে লাং অ্যাবসেস। ব্রঙ্কিয়েক্টেসিস যদিও এটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের ভিতরেই পড়ে। লাং অ্যাবসেস একটা ইনফেক্টিভ কজ, যেটা অনেক সময় সাপোরেটিভ নিউমোনিয়ার কনসিকুয়েন্স হিসেবে আসতে পারে। যদিও দুইটার আন্ডারলাইং প্যাথোজেনেসিস দুই রকম, কিন্তু দুই গ্রুপের ডিজিজ, কিন্তু দুইটার সিম্পটমের সাথে অনেক সিমিলারিটি আছে দেখে দুইটাকে একসাথে আলাপ করবো। আমি আসলে সরি, আমি কি বলবো, ফোন থেকে জয়েন করছি, তো এই জন্য এখানে একটু লেখাগুলো একটু ভাঙা ভাঙা আসছে। সো ফার্স্টলি আমি ব্রঙ্কিয়েক্টেসিস নিয়ে আলাপ করবো। সো ফার্স্ট টপিক ইজ ব্রঙ্কিয়েক্টেসিস। আমাকে শোনা যাচ্ছে? Yes, sir. Okay, thank you. So what is bronchiectasis? Bronchiectasis is defined as abnormal and permanent dilatation of the bronchi. Abnormal and permanent dilatation of bronchi. It may be focal, involving airways supplying a limited region of pulmonary parenchyma, or it may be diffuse, involving airways in a more widespread distribution. তাহলে এই অ্যাবনর্মাল পার্মানেন্ট ডাইলেটেশন অফ দ্য ব্রঙ্কাই এটা একটা জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে অথবা ওয়াইড স্প্রেড হতে পারে। সব মোটামুটি সবগুলা ব্রঙ্কাস ইনভলভ করতে পারে। তো কথা আসতে পারে যে এটা যেহেতু অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, কিন্তু এখানে ডাইলেটেশনের কথা বলা হয়েছে, তাহলে এটা অবস্ট্রাকশন কি করে হলো? অ্যাকচুয়ালি এটা আমরা প্যাথোজেনেসিস যখন দেখবো তখন বুঝবো। অ্যাকচুয়ালি যদিও এখানে বলা হয়েছে যে ব্রঙ্কিয়াল ওয়ালটা ডাইলেটেড হয়ে যায় ডিউ টু ড্যামেজ ইন আ ওয়াল, কিন্তু ভিতরে ব্রঙ্কিয়াল লুমেনের ভিতরে এত বেশি সিক্রেশন থাকে যে আলটিমেটলি ব্রঙ্কিয়াল লুমেনটা অনেক ন্যারো থাকে। এই জন্য এটাকে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের ভিতরেই ফেলা হয়েছে। তো দেয়ার ইজ ডাইলেটেশন অফ দ্য ব্রঙ্কাই। এটা একটা ছবি দিয়ে দেখানো হয়েছে। লেফট সাইডে যে ছবিটা, এটা হচ্ছে নরমাল একটা ব্রঙ্কাসের ছবি। এখানে স্মুথ মাসল গুলা নরমাল আছে এবং সাবমিউকাস টিস্যু নরমাল, এবং এখানে লুমেনটা নরমাল, লুমেন ইজ ক্লিয়ার। রাইট সাইডে যেটা দেখানো হয়েছে এটা ব্রঙ্কিয়েক্টেসিস এর একটা ছবি, ডায়াগ্রামটিক ছবি। এখানে ব্রঙ্কাসটা ডাইলেটেড থাকলেও ভিতরে দেখেন অনেক মিউকাস সিক্রেশন ভিতরে জমে আছে, এবং ইট মেবি পুরুলেন্ট সিক্রেশন অলসো, এবং ভিতরে লুমেনটা অনেক ন্যারো হয়ে গেছে। এই জন্য এটাকে অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজ বলা হয়। এবং এটার ওয়ালে যে কার্টিলেজ থাকে বা মাসল থাকে, এই স্ট্রাকচার গুলো অ্যাকচুয়ালি ইভেন ইপিথেলিয়াম এগুলা ড্যামেজ হয়ে যায় এবং রিপ্লেস বাই ফাইব্রাস টিস্যু, যার ফলে একটা পার্মানেন্ট ডাইলেটেশন ডেভেলপ করে, এবং ভিতরে এক্সেসিভ সিক্রেশনের কারণে আপনার লুমেনটা ন্যারো হয়ে যায়। সেজন্য এটাকে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের ভিতরেই ফেলা হয়েছে। এটা একটা ক্রস সেকশন দিয়ে বোঝানো হয়েছে যে ওয়ালটা অনেক থিক থাকে এবং স্কার থাকে, মানে ফাইব্রোস থাকে, ভিতরে মিউকাস সিক্রেশন থাকে অথবা পুরুলেন্ট সিক্রেশনও থাকতে পারে। So what is the pathology? Structural pathological change কি হয় in bronchiectasis? There is destruction and inflammatory change in the wall of the medium size airway. তাহলে এখানে বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়াম সাইজ এয়ারওয়ে যেগুলা, বিশেষ করে সেগমেন্টাল এবং সাব সেগমেন্টাল ব্রঙ্কাই যেগুলা, এই ব্রঙ্কাস গুলাতে ইনভলভমেন্ট বেশি হয়। লোবারের থেকে সেগমেন্টাল এবং সাব সেগমেন্টাল ব্রঙ্কাসটা এক নাম্বার হচ্ছে সাইট অফ ইনভলভমেন্ট, এবং এখানে ওয়াল গুলাতে ইনফ্লামেটরি চেঞ্জ হয়, যার ফলে there is destruction of the structures in the wall, এবং এই ডিস্ট্রাকশনের মধ্যে কার্টিলেজ ডিস্ট্রাকশন হয়, মাসল ডিস্ট্রাকশন হয়, ইলাস্টিক টিস্যু ডিস্ট্রাকশন হয়, এবং এই টিস্যুগুলা আলটিমেটলি ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেসড হয়, যার ফলে ওয়ালটা অনেক স্টিফ হয়ে থাকে এবং এটা সাধারণত পার্মানেন্ট ডাইলেটেশন হয়ে যায়। So there is inflammation in the wall of the medium size airway, বিশেষ করে segmental এবং segmental bronchi, and there is destruction of the cartilage, muscle and elastic tissue and replaced by fibrous tissue. এবং dilated airway এর ভিতরে purulent material বা mucous material থাকে। আমরা যদি bronchial বা peribronchial wall histopathology দেখি, তাহলে there will be some inflammation in the wall, তার মানে inflammatory সেল গুলো থাকবে। There will be feature of fibrosis,
there will be ulceration of the bronchial wall, তার মানে epithelial cell গুলো মাঝে মাঝে disrupted থাকবে এবং epithelial cell এর মধ্যে কিছু কিছু জায়গায় স্কোমাস মেটাপ্লাসিয়া হতে পারে এবং মিউকাস গ্ল্যান্ড গুলো হাইপারপ্লাসিয়া হয়। এটা হচ্ছে আলটিমেট প্যাথোলজিক্যাল চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার, মানে মাইক্রোস্কোপিক প্যাথোলজিক্যাল চেঞ্জ। ব্রঙ্কিয়াল ওয়ালে ইনফ্লামেটরি চেঞ্জ থাকবে, মানে ইনফ্লামেটরি সেল থাকবে, there will be fibrosis, epithelial cell গুলো ulcerated থাকবে, কিছু কিছু জায়গায় epithelial cell গুলো স্কোমাস মেটাপ্লাসিয়া হবে এবং মিউকাস গ্ল্যান্ড যেগুলো থাকে সেগুলো হাইপারপ্লাসিয়া হবে। আগে দেখানো হয়েছে এখানে ব্রঙ্কিকটিসিসের যে ছবিটা ডান দিকে দেখানো হয়েছে, নিচের দিকে ছবিটা দেখেন, নিচের পোরশনটাতে দেখেন এখানে ওয়ালের যে স্ট্রাকচার গুলো থাকে সেগুলো স্পট মাসেল এবং কার্টিলেজ এগুলো ডিস্ট্রাকশন হয়, আলটিমেটলি এখানে ফাইব্রোসিস হয়। আরেকটু যদি হিস্টোপ্যাথোলজিক্যাল চেঞ্জের দিকে যাই, এখানে ডান দিকে যে ছবি এখানে দেখবেন যে সরি আমি এখানে ইন্ডিকেটর ইউজ করতে পারতেছি না মোবাইল বলে, ডান দিকে যে ছবি এখানে দেখেন যে যে একদম রাইট সাইডে যে ছবিটা, এখানে অনেকগুলা ইনফ্লামেটরি সেল দেখা যাচ্ছে, যেটা একটা ভায়োলেট কালারের অনেকগুলো স্টেইন দেখা যাচ্ছে। দিস আর দ্য ইনফ্লামেটরি সেলস infiltrating the submucous tissue and submucous tissue, এবং এখানে মিউকাস গ্ল্যান্ড গুলো হাইপারপ্লাসিয়া হচ্ছে, যেটা ছবি দিয়ে দেখানো হয়েছে, কার্টিলেজ গুলো ডিস্ট্রয়েড হয়ে গেছে এবং দেয়ার ইজ ফাইব্রোসিস। লুমেনের ভিতরে অনেক মিউকাস সিক্রেশন এবং এক্সুডেট জমা হয়ে আছে। সো এই চেঞ্জ হওয়ার কারণে যে শেপ অফ দ্য ব্রঙ্কাসের যে চেঞ্জ হয়, সেই শেপ ডাইলেটেড যে ব্রঙ্কাস, সেই ডাইলেটেড ব্রঙ্কাসের শেপ অনুযায়ী ব্রঙ্কিকটিসিসকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ব্রঙ্কিকটিসিস, একটা হচ্ছে ভেরিকোজ ব্রঙ্কিকটিসিস, আর একটা হচ্ছে সিস্টিক বা স্যাকুলার ব্রঙ্কিকটিসিস। অ্যাকর্ডিং টু শেপ অফ দ্য ডাইলেটেড ব্রঙ্কাস এই তিনটা ভাগে ভাগ করা হয়। সিলিন্ড্রিক্যাল ব্রঙ্কিকটিসিস মানে হচ্ছে যে ডাইলেটেড ব্রঙ্কাস সেটা ইউনিফর্মলি ডাইলেটেড থাকে, একদম ইনভলভ সেগমেন্ট পুরোটাই একই রকম ভাবে ডাইলেটেড থাকে। ভেরিকোজ যেটা, সেটা ইরেগুলার বিডেড প্যাটার্ন থাকে ডাইলেটেশনে, আমি ছবি দেখাবো এরপরে। স্যাকুলার যেটা, সেটা বেলুন অ্যাপিয়ারেন্স এট দ্য পেরিফেরি। এখানে ছবি দেখেন যে উপরের দিকে প্যানেলে যে ছবিটা আছে লেফট সাইডে যেটা, সেটা নরমাল, আর রাইট সাইডে যেটা সেটা ডাইলেটেড ব্রঙ্কা এবং ইউনিফর্মলি ডাইলেটেড, এটাকে সিলিন্ড্রিক্যাল ব্রঙ্কিটিসিস বলে, উপরেরটা ডান দিকে। আর নিচের বাম দিকে যেটা, সেটা হচ্ছে বিডেড অ্যাপিয়ারেন্স, মাঝে মাঝে একটু অ্যাবনরমাল ডাইলেটেশন, তারপরে আবার নরমাল, তারপরে আবার বিডেড অ্যাপিয়ারেন্স, এরকম ভাবে যদি হয় অনেকটা ভেরিকোজ ভেইনের মতো দেখে, এটার নাম হচ্ছে ভেরিকোজ ব্রঙ্কিটিসিস। আর একদম নিচের দিকে ডান দিকে যেটা, সেটা হচ্ছে রাউন্ডেড একটা সিস্টিক স্পেসের মতো দেখা যায়, এই জন্য এটাকে সিস্টিক বা স্যাকুলার ব্রঙ্কিটিসিস বলে। তাহলে মরফোলজিক্যালি মানে প্যাথোলজিক্যাল শেপ অফ দ্য ব্রঙ্কাস দেখে মরফোলজিক্যালি ব্রঙ্কিটিসিসটাকে তিনটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ব্রঙ্কিটিসিস, একটা ভেরিকোজ ব্রঙ্কিটিসিস, আর একটা সিস্টিক ব্রঙ্কিটিসিস। সিলিন্ড্রিক্যাল, ভেরিকোজ আর হচ্ছে যে সিস্টিক বা স্যাকুলার। এবার আসেন যে হঠাৎ ইটিওলজি, কি কি কারণে ব্রঙ্কিটিসিস হয়, এটা দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কনজেনিটাল, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। কনজেনিটাল কজ গুলাতে বিশেষ করে একদম সিন্স চাইল্ডহুড, মানে একদম আর্লি চাইল্ডহুড থেকে সিম্পটম গুলো থাকবে, এবং এর কজ গুলা যদিও খুব কমন না, আনকমন, অ্যাকোয়ার্ড কজ ইজ মোর কমন। কনজেনিটাল কজের মধ্যে সিস্টিক ফাইব্রোসিস ইজ ওয়ান অফ দ্য কজ। তারপরে সিলিয়ারি ডিসফাংশন সিনড্রোম, এর মধ্যে প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়া বা কার্টাজেনাস সিনড্রোম, এই দুটো হচ্ছে সিলিয়ারি ডিসফাংশন সিনড্রোমের আন্ডারে। আর প্রাইমারি হাইপোগামাগ্লোবিনিমিয়া, কারণ যদি কনজেনিটাল ডিফেক্টের কারণে গামাগ্লোবিন প্রোডিউস কম হয়, তাহলে তার আইজিএ প্রোডিউস হবে না এবং তার রেসপিরেটরি ফ্র্যাকচার, আসলে লোকাল যে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি সেটা লস থাকবে, যার ফলে ফ্রিকোয়েন্ট ইনফেকশন হবে, ইনফেকশন থেকে ব্রঙ্কিটিসিস হবে। তাহলে কনজেনিটাল কজের মধ্যে সিস্টিক ফাইব্রোসিস, সিলিয়ার যদি ডিসফাংশন হয় সেটার কারণে হতে পারে, অথবা প্রাইমারি হাইপোগামাগ্লোবিনিমিয়া। সিস্টিক ফাইব্রোসিসে আপনারা জানেন সিস্টিক ফাইব্রোসিসে লাং ইনভলভমেন্ট হয় এবং ইভেন প্যানক্রিয়াসও ইনভলভ হয়। প্যানক্রিয়াস ইনভলভমেন্টের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। অ্যাকোয়ার্ড কজ, ইট ইজ মোর কমন দ্যান কনজেনিটাল। এর মধ্যে বাচ্চাদের ফ্রিকোয়েন্টলি যে কারণে এই অ্যাকোয়ার্ড ব্রঙ্কিটিসিস হয় সেটা হচ্ছে সেভিয়ার ইনফেকশন ইন ইনফ্যান্ট, বিশেষ করে হুপিং কাফ এন্ড মিজলস,
যদিও এগুলো এখন কমে গেছে, এখন অত বেশি হয় না। তো মানে একদম ইনফ্যান্টদের যদি হুপিং কাফ হয়, মিডিলস হয়, যদি আনভ্যাকসিনেটেড থাকে, তাহলে সিভিয়ার ইনফেকশন থেকে ইনফেকশনের সিকুয়েল হিসেবে ব্রঙ্কাইটিস হতে পারে। প্রাইমারি টিউবারকুলোসিস ইন চিলড্রেন এবং ইনহেল ফরেন বডি, তার মানে কোনো বাচ্চারা ফ্রিকোয়েন্টলি জানেন যে ফরেন বডি ইনহেল করতে পারে, সেই ফরেন বডি ইনহেলের কারণে ব্রঙ্কাস অবস্ট্রাকশন হয়ে ইনফ্লামেশন হয়ে ডিস্টালি তার ব্রঙ্কাইটিস ডেভেলপ করতে পারে। অ্যাডাল্টের কমন কজ হচ্ছে সাপোরেটিভ নিউমোনিয়া, তারপর পালমোনারি টিউবারকুলোসিস, দিস ইজ ভেরি ভেরি কমন, পালমোনারি টিউবারকুলোসিস। আর একটা ফাঙ্গাল কজ আছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, এটা থেকে ব্রঙ্কাইটিস হতে পারে। আর অবস্ট্রাকটিভ কজের মধ্যে ব্রঙ্কিয়াল টিউমার। তাহলে এখানে দেখেন যে অ্যাকুয়াট কজের মধ্যে কিছু আছে ইনফেক্টিভ কজ আর কিছু আছে অবস্ট্রাকটিভ কজ। বাচ্চাদের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ কজ হচ্ছে ইনহেল ফরেন বডি, আর অ্যাডাল্টে অবস্ট্রাকটিভ কজ হচ্ছে ব্রঙ্কিয়াল টিউমার, বিনাইন অর ম্যালিগন্যান্ট। আর ইনফেক্টিভ কজের মধ্যে অ্যাডাল্টে সাপোরেটিভ নিউমোনিয়া, টিউবারকুলোসিস, দিস আর ভেরি ভেরি কমন। আর লেস কমন হচ্ছে অ্যাসপারজিলোসিস, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, এটা থেকে অনেক সময় ব্রঙ্কাইটিস হতে পারে। So these are the causes of bronchiectasis. এটা আপনাদের ডেভিডসনে আছে, বইটা দেখলে আপনারা দেখতে পাবেন, এটা চার্ট আছে। এবার আসুন যে পেশেন্ট সিম্পটম কি নিয়ে প্রেজেন্ট করে, হোয়াট আর দ্য সিম্পটমস অফ bronchiectasis। প্রথম সিম্পটমটা হবে ক্রনিক কাফ, সারা বছরই তার কাশি থাকবে এবং এটা প্রোডাক্টিভ থাকবে এবং পারসিস্টেন্ট থাকবে, এবং কাফের ডেইলি প্রতিদিনই সে কাশি দিবে এবং এটা মর্নিং এ হয়তো একটু মানে কফের প্রোডাকশনটা বাড়তে পারে। স্পুটাম যেটা হবে সেটা হবে কপিয়াস, খুব বেশি পরিমাণে বের হবে এবং ফ্রিকোয়েন্টলি পুরুলেন্ট, যখন ইনফেকশন হবে তখন পুরুলেন্ট হবে, এবং কফটা স্পুটামটা বেশি বের হবে মর্নিং এ বেশি বের হবে, কারণ সারা রাত শুয়ে থাকে তখন সিক্রেশন গুলো জমে থাকে, তারপরে সকালে গিয়ে কাশি দিয়ে এগুলো বের করে, এই জন্য সকালে বেশি হয়। তাহলে ক্রনিক ডেইলি কাফ এবং সাথে স্পুটাম ইজ copious, frequently purulent and more in morning। এই ধরনের পেশেন্টের যখন হিস্ট্রি নেবেন তখন আপনাকে স্পুটামের অ্যামাউন্টটা ইন রিলেশন টু কাপ, টি কাপ, যেটা টি কাপের কয় কাপ হবে সেটা আপনার হিস্ট্রিতে ওভাবে কাপ দিয়ে বলতে হবে। যে পেশেন্টকে অনেক সময় জিজ্ঞেস করলে সে নিজেও বলতে পারে যে কয় কাপের মতো হয় সারাদিনে কফটা বের হয়। তারপরে স্পুটামের সাথে অনেক সময় ব্লাড আসতে পারে, হেমোপ্টাইসিস হতে পারে। ইট ইজ 50 to 70% ক্ষেত্রে হেমোপ্টাইসিস হয়, কারণ এখানে দেখেন যে ইপিথেলিয়াল টিস্যুগুলো ড্যামেজ হচ্ছে, সেই ইপিথেলিয়াল টিস্যুর থেকে কিছু ব্লাড এক্সুডেশন হয়ে হেমোপ্টাইসিস হতে পারে। আর যদি ব্রঙ্কিয়াল ওয়ালের কোনো আর্টারি, বড় কোনো আর্টারি কোনো ইনফেকশন ইনফ্লামেশনের কারণে ড্যামেজ হয়, তখন আপনার ম্যাসিভ ব্লিডিং হতে পারে। তো সাধারণত যে ব্লিডিং হয় সেটা হচ্ছে স্ট্রিকি ব্লাড, এবং ইনফেকশনের সময় এই হেমোপ্টাইসিসের পরিমাণটা বেড়ে যেতে পারে। সাধারণত মিউকাস মেমব্রেন যেটা, সেটা স্লাফ আউট হওয়ার জন্য এই ব্লিডিংটা হয়। আর যদি ইনফ্লামেশনের কারণে কোনো আর্টারি ইনভলভ হয়, সেই আর্টারি ড্যামেজের কারণে তখন ম্যাসিভ ব্লিডিং হতে পারে। এবং যেহেতু এখানে ব্রঙ্কাসে ইনফ্লামেশন হচ্ছে, তার ডিস্টালি যে প্যারেনকাইমা গুলো থাকে অ্যালভুলাস, সেখানেও ফ্রিকোয়েন্টলি ইনফেকশন হতে পারে, সেই ইনফেকশনের কারণে তখন প্লুরাইটিক পেইন হতে পারে। যখন অ্যালভুলাস মানে নিউমোনাইটিস হয় তখন প্লুরাইটিক পেইন হবে, যখন ইনফেকশন হবে। ইউজুয়ালি প্লুরাইটিক পেইন হয় না, যখন একটা ইনফেকশন হয় এবং যেটা অ্যালভুলাসকে ইনভলভ করে এবং সেই অ্যালভুলাসকে প্লুরাটে ইনভলভ করে, তখন মানে প্লুরাইটিক পেইন হতে পারে। তারপরে কমপ্লেইন হচ্ছে ফিভার, যখন ইনফেকশন হবে, ইনফেক্টিভ এক্সাজারেশন হবে, তখন ফিভার হবে। সবসময় ফিভার থাকবে না, হয়তো লো গ্রেড একটা ফিভার কমপ্লেইন করতে পারে, কিন্তু যখন ইনফেক্টিভ এক্সাজারেশন হবে তখন ফিভার হবে। তারপর হচ্ছে এক্সারশন অফ ব্রেথলেসনেস, যদি ডিফিউজ ইনভলভমেন্ট হয়, লোকালাইজ ইনভলভমেন্ট থেকে যদি ডিফিউজ ব্রঙ্কাইটিস হয়, বাইল্যাটারাল হয়, তখন সাধারণত এক্সারশন অফ ব্রেথলেসনেস হবে। এবং এই এক্সারশন অফ ব্রেথলেসনেসটা প্রথমের দিকে হয়তো অল্প থাকবে, কিন্তু একদম এক্সটেন্সিভ পরিমাণে ব্রঙ্কাইটিস হলে তখন অ্যাট রেস্টও তার ব্রেথলেসনেস হতে পারে। আর পেশেন্ট যেহেতু যখন ইনফেকশন হবে তখন স্পুটামটা পুরুলেন্ট হবে, সেই পুরুলেন্ট স্পুটামে যদি অ্যানারোবিক কোনো ইনফেকশন হয়, তখন স্পুটামের মধ্যে একটা ফাউল স্মেল থাকতে পারে। পেশেন্ট নিজেই বলবে আমার মুখ, মানে শ্বাসের সাথে সে একটা গন্ধ ফিল করে।
হ্যালিটোসিস বলে এটাকে। পেশেন্ট যদি বলে যে আমার শ্বাস ছাড়ার সময় একটা গন্ধ পাই, দুর্গন্ধ মতো, সেটাকে আমরা হ্যালিটোসিস বলবো। এটা অ্যানারোবিক ইনফেকশন হয় যখন, তখন এইরকম একটা ফাউল স্মেল উইথ ব্রেথ আসতে পারে। এই গেল রেসপিরেটরি কমপ্লেইন ব্রঙ্কাইটিসের। এর সাথে যেহেতু একটা ক্রনিক ইনফ্লামেশন থাকে, অ্যানোরেক্সিয়া ওয়েট লস থাকবে। যে কোনো ক্রনিক ইনফ্লামেশনে একটা ক্রনিক ইনফেকশনে আপনার অ্যানোরেক্সিয়া ওয়েট লস থাকবে। এই ব্রঙ্কাইটিসের পেশেন্টগুলো সাধারণত একটু ওয়েট লস করে। এরপর আছেন সাইন। আপনি এক্সামিন করলে কি কি পাবেন? যেহেতু পেশেন্ট অনেকদিন ধরে একটা ক্রনিক ইলনেসে ভুগছে, সেহেতু পেশেন্ট ইললকিং থাকবে, এদের ডেফিনেটলি ওয়েট লস হয়। এই জন্য পেশেন্টের ম্যালনিউট্রিশন থাকতে পারে এবং ক্যাকেটিক থাকতে পারে। ক্যাকেটিক হতে পারে মানে নিউট্রিশনাল স্ট্যাটাসে আমরা ক্যাকেটিক বলতে পারবো যদি ওইরকম নিউট্রিশনাল স্ট্যাটাসটা বিলো এভারেজ থাকে। আপনি পেশেন্টের পাশে যখন যাবেন, তখন পেশেন্টের যখন কথা বলবে, তখন একটা ব্রেথ ফাউল স্মেল ইন দ্য ব্রেথ পেতে পারেন, তখন আপনি ওটাকে হ্যালিটোসিস করতে পারেন। এটা পেশেন্ট নিজেও নোটিস করতে পারে, বা ডক্টর যদি পেশেন্টের পাশে যায় তখন এটা নোটিস হতে পারে, যদি তখন তার পুরুলেন্ট স্পুটাম প্রোডাকশন হয় এবং অ্যানারোবিক ইনফেকশন থাকে। পেশেন্ট পাশে গেলে একটা গন্ধ পাওয়া যায়। অথবা পেশেন্ট যদি তার বেড সাইড যে পটটা থাকে যেখানে সে কফটা ফেলে, সেটা যদি ওপেন থাকে, তাহলে সেটা থেকে গন্ধ আসতে পারে। এরপরে হচ্ছে পেশেন্ট যদি ইনফেক্টিভ এক্সারসেশন হয়, তাহলে টেম্পারেচার বেশি থাকবে, টেম্পারেচার বেশি পাবেন। আর সবচেয়ে ডায়াগনোস্টিক পয়েন্ট হচ্ছে ক্লাবিং থাকবে, বায়োলজিক্যাল ক্লাবিং থাকবে। রেসপিরেটরি রেট বেশি থাকবে যদি ডিফিউজিভ ম্যালমান্ট হয়। আপনি যে কফের স্পুটামের যে কাপটা, সেই কাপটা তখন এক্সামিনেশনে দেখবেন এটা কি পুরুলেন্ট কিনা, বা এর মধ্যে কোনো হেমোপ্টাইসিস আছে কিনা, এটাও একটা এক্সামিনেশনের পার্ট। এগুলাই মোটামুটি কমন ফাইন্ডিং। পেশেন্ট ইনলুকিং, ক্যাকেটিক, হ্যালিটোসিস থাকবে, টেম্পারেচার বেশি থাকতে পারে যদি ইনফেকশন থাকে, ক্লাবিং থাকবে, রেসপিরেটরি রেট বেশি পাবেন, এবং এক্সামিনেশন কাপ যদি সাথে থাকে, স্পুটাম কাপ, সেটা দেখবেন। আর যদি বায়োলজিক্যাল এক্সটেন্সিভ ব্রঙ্কাইটিস হয় এবং অনেক মানে ক্রনিক ইলনেস থাকে, দীর্ঘদিন ধরে থাকে, তাহলে পালমোনারি হাইপারটেনশন হয়, পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ডাইলেটেশন হবে, আলটিমেটলি পেশেন্ট কোর পালমোনারি ডেভেলপ করতে পারে। তাহলে এই পেশেন্টের একটা কমপ্লিকেশন হতে পারে কোর পালমোনারি। তখন আপনার পেশেন্টের রাইট হার্ট ফেলিওরের ফিচার পেতে পারেন, লেগ এডিমা, রেস জেপিপি, এগুলা পেতে পারেন যদি কোর পালমোনারি ডেভেলপ করে, লং স্ট্যান্ডিং বায়োলেটারাল এক্সটেন্সিভ যদি পালমোনারি হয়। এই গেল আমাদের জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং। রেসপিরেটরি এক্সামিনেশন মানে সিস্টেম এক্সামিনেশন রেসপিরেটরি সিস্টেম যদি দেখি, তাহলে যদি একদিকে চেস্ট ইনভলভমেন্ট থাকে, ইউনিলেটারাল ব্রঙ্কাইটিস থাকে, তাহলে ওই ইনভলভ সাইডে ইন্সপেকশনে চেস্ট মুভমেন্ট স্লাইটলি রেস্ট্রিক্টেড থাকতে পারে। যদি একদিকে ইউনিলেটারাল ইনভলভমেন্ট থাকে, বায়োলেটারাল থাকলে অবশ্যই একদম ইন্সপেকশনে বোঝা যাবে না। পালপেশনে যদি ইউনিলেটারাল ব্রঙ্কাইটিস থাকে, বিশেষ করে পোস্টিটিভ ব্রঙ্কাইটিস, এই ধরনের রোগীর ইউনিলেটারাল যদি লাং ইনভলভমেন্ট থাকে, তখন আপনার ট্রাকিয়া অ্যাপেক্স বিট শিফটেড হতে পারে, আদারওয়াইজ ট্রাকিয়া অ্যাপেক্স বিট নরমালি থাকবে। ভোকাল ফ্রেমিটাস ইনভলভ যে সাইট যেখানে ব্রঙ্কাইটিস চেঞ্জটা আছে, সেই ভোকাল ফ্রেমিটাস সেই জায়গায় ইনক্রিজ হতে পারে। পারকাশন নরমাল থাকবে, পারকাশনে তেমন কোনো চেঞ্জ পাওয়া যাবে না। যদি অ্যাসোসিয়েটেড কোনো কনসিডারেশন থাকে, তাহলে আপনি হয়তো উডিটাল পেতে পারেন। ইম্পর্টেন্ট হচ্ছে অস্কালটেশন। অস্কালটেশনে আপনি ইনভলভ সেগমেন্টের উপরে ব্রেথ সাউন্ড ইউজুয়ালি ভেসিকুলার পাওয়া যায়, তবে ডিফিউজ বায়োলেটারাল ইনভলভমেন্ট থাকলে তখন আপনি কিন্তু ওই যে মানে ভিতরে যদি সিগনেশন বেশি থাকে, তাহলে কিন্তু আপনি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ যে ফাইন্ডিং, যে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, সেটা পেতে পারেন। যদি কোনো একটা সাইটে যদি নিউমোনিয়া থাকে, তাহলে আপনি ব্রঙ্কিয়াল পেসমেন্ট পেতে পারেন। অনেক সময় এদের অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া থাকতে পারে সেকেন্ডারি ইনফেকশনের কারণে, তখন ব্রঙ্কিয়াল পেসমেন্ট পেতে পারেন। কিন্তু ইউজুয়ালি লোকালাইজড ব্রঙ্কাইটিস হলে পেসমেন্ট ভেসিকুলার হয়, বায়োলেটারাল এক্সটেন্সিভ ব্রঙ্কাইটিস হলে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন হবে। আর যদি কোনো সাইট লোকালাইজড কোনো ইনফেকশন থাকে, সেটা থেকে নিউমোনিয়া হয়, তখন আপনি ব্রঙ্কিয়াল পেসমেন্ট পেতে পারেন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডেড সাউন্ড। অ্যাডেড সাউন্ডের মধ্যে মাল্টিপল কোর্স ক্রেপিটেশন,
অনেক কোর্স ক্যাপিটেশন পাবেন, বিশেষ করে ইনভলভ সাইটে। এবং এই ক্যাপিটেশন গুলো ইন্সপিরেশন এক্সপিরেশন দুইটা ফ্রেজেই শোনা যাবে, এবং এটা কাশি দেওয়ার পরে ডিসঅ্যাপিয়ার করে যাবে অথবা রিডিউস হয়ে যাবে। তাহলে কোর্স ক্যাপিটেশন, মাল্টিপল কোর্স ক্যাপিটেশন, অডিবল ইন ইন্সপিরেশন এক্সপিরেশন, এবং রিডিউস আফটার অর ডিসঅ্যাপিয়ার আফটার কাফিং। এবং অ্যাডেড সাউন্ডের মধ্যে রংটাই পাওয়া যাবে, যদি বায়োলেটারাল এক্সটেন্সিভ হয় রংটাই পাওয়া যাবে। আর ভোকাল রেজোনেন্স যদি নিউমোনিয়া থাকে তাহলে আপনি ভোকাল রেজোনেন্স বেশি পাবেন। এই গেল আমাদের অস্কালটেশনের ফ্যাক্টর। এই ধরনের পেশেন্ট যখন এক্সামিন করবেন তখন আসলে একটু কনফিউশন হতে পারে যে আহ, এই এই পেশেন্টটা কি আপনার নিউমোনিয়া কিনা, যদি অ্যাসোসিয়েটেড ব্রঙ্কিয়াল সাউন্ড থাকে। তখন আসলে ওই যে কোর্স ক্রেপিটেশন ওয়াইড স্প্রেড, মানে যদি বায়োলেটারাল ইনভলভমেন্ট থাকে ওয়াইড স্প্রেড কোর্স ক্রেপিটেশন প্রথমে বেজে থাকতে পারে, পরেও বায়োলেটারালি সব জায়গায় থাকতে পারে, এবং এটা কাশির সাথে যদি ডিসঅ্যাপিয়ার করে যায় তখন বুঝবেন এটা ব্রঙ্কিটিস হওয়ার সম্ভাবনা বেশি। প্রেপারেশন গুলো কিন্তু অনেক জোরে শোনা যায়। এরপর আসুন যে আমি এখন এক্সামিন করার পরে আমি এখন ডায়াগনোসিস কনফার্ম করবো কিভাবে, ইনভেস্টিগেশন কি করবো। প্রথম ইনভেস্টিগেশন হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। যদি কোনো অ্যাসোসিয়েটেড সেকেন্ডারি ইনফেকশন থাকে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাহলে ডাব্লিউবিসি কাউন্ট বেশি থাকবে। ইএসআর মে বি রেজ যদি ইনফেকশন থাকে। হিমোগ্লোবিন ক্রনিক ইনফেকশনের কারণে কিছুটা অ্যানিমিয়া থাকতে পারে, মাইল্ড অ্যানিমিয়া থাকতে পারে। যদি সেকেন্ডারি ইনফেকশন না থাকে তাহলে টোটাল কাউন্ট নরমাল থাকবে, ইএসআর হয়তো খুব বেশি বাড়বে না। ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন হচ্ছে চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে খুব আর্লি স্টেজে মাইল্ড কেস ইউনিল্যাটারাল একটা লোকাল এরিয়া যদি ইনভলভমেন্ট থাকে তাহলে চেস্ট এক্সরে তে অনেক সময় ব্রঙ্কিটিস বোঝা নাও যেতে পারে। মাইল্ড কেসে চেস্ট এক্সরে মে অ্যাপিয়ার নরমাল। আর যদি ওয়াইড বাইল্যাটারাল ইনভলভমেন্ট থাকে অথবা বড় একটা লোব ইনভলভমেন্ট থাকে তখন এক্সরে তে ভালো দেখা যায়। এক্সরে তে কি দেখা যাবে? মাল্টিপল রিং শ্যাডো অথবা সিস্টিক স্পেস উইথ অর উইদাউট এয়ার ফ্লুইড লেভেল, এবং ডাইলেটেড ব্রঙ্কাই গুলো অনেক সময় দেখা যেতে পারে। এবং ডাইলেটেড ব্রঙ্কাই গুলো দেখা গেল এটাকে ট্রাম ট্র্যাক সাইন বলে। ট্রাম গাড়ি যে রাস্তা দিয়ে চলে সেই ট্রাম ট্র্যাকের মতো দেখে। এটা একটা এক্সরে দেখেন, দুই দিকে দুটো এক্সরে আছে। বাম দিকে যে এক্সরেটা এখানে একদম রাইট লাং একদম এক্সটেন্সিভ ব্রঙ্কিটিস, লেফট লাং ইনভলভমেন্ট তেমন একটা নাই। কম্পেনসেটরি হাইপারট্রফি হয়েছে রাইট লাং, লেফট লাংটা, রাইট লাংটা একদম শ্রিঙ্ক হয়ে গেছে, ট্রাকিয়াও শিফটেড হয়ে গেছে রাইট সাইডে, এবং এখানে মাল্টিপল রাউন্ডেড সিস্টিক স্পেস ইন দ্য রাইট লাং। অনেকগুলো রাউন্ডেড সিস্টিক স্পেস একটার সাথে আরেকটা সুপারহেডেড হয়ে আছে, এটাকে সিস্টিক ব্রঙ্কিটিস বলে রাইট সাইডে। এখানে কোনো এয়ার ফ্লুইড লেভেল ওরকম ভাবে বোঝা যাচ্ছে না। আর ডান দিকে যে এক্সরেটা এখানে দেখেন ডান সাইডে এখানেও কয়েকটা সিস্টিক স্পেস আছে, কিন্তু এখানে কিছু কিছু এয়ার ফ্লুইড লেভেল আছে। দেখেন যে মিড জোন এবং লোয়ার জোনে এখানে দুইটা এয়ার ফ্লুইড লেভেল দেখা যায়। তাহলে এয়ার ফ্লুইড লেভেল থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে আমরা দেখলাম যে এখানে দুইটা ব্রঙ্কিটিস, রাইট লেফট সাইডে যেটা সেটা এক্সটেন্সিভ ইউনিল্যাটারাল ইনভলভমেন্ট, রাইট সাইডেরটা ইনভলভমেন্টটা মডারেট। একটা এয়ার ফ্লুইড লেভেল আছে আর একটা এয়ার ফ্লুইড লেভেল নাই। এটা হচ্ছে সিস্টিক স্পেসেস উইথ এয়ার ফ্লুইড লেভেল অর উইদাউট এয়ার ফ্লুইড লেভেল। এটা হচ্ছে সিস্টিক ব্রঙ্কিটিস বা স্যাকুলার ব্রঙ্কিটিস। এখানে লেফট সাইডে যে ছবিটা আছে এখানে দেখেন যে অ্যারো দিয়ে যে জায়গাটা দেখা হচ্ছে একটা ডাইলেটেড ব্রঙ্কাইড লংজিটুডাল সেকশন এখানে দেখা যাচ্ছে। দিস ইজ ট্রাম ট্র্যাক সাইন, ডাইলেটেড ব্রঙ্কাই। রাইট সাইডের লেফট সাইডে যে এক্সরে সেই এক্সরে ডান দিকে যে অ্যারো সেই অ্যারোর আরেকটু মিডিয়ালি এখানে দেখেন একটা মানে ডাইলেটেড ব্রঙ্কাই একটা লংজিটুডাল সেকশনের মতো লাগতেছে। দিস ইজ ট্রাম ট্র্যাক সাইন। এটা সিলিন্ড্রিক্যাল ব্রঙ্কাইটিস এরকম দেখা যেতে পারে। So these are the X-ray finding. আরো স্পেসিফিক্যালি আরো সুন্দর করে দেখা যাবে সিটি স্ক্যান করলে। সিটি স্ক্যান ইজ মাচ মোর সেনসিটিভ, বিশেষ করে এইচআরসিটি হাই রেজলিউশন সিটি স্ক্যান। সব ক্ষেত্রে সিটি স্ক্যান করা হয় না। যদি
আপনার মনে হয় যে সিটি স্ক্যান কখন করবেন, সবাইকে সিটি স্ক্যান করবেন না। যখন মনে হবে যে এক্সরে ক্লিনিক্যালি মনে হচ্ছে ব্রঙ্কিটিসিস কিন্তু এক্সরেতে বোঝা যাচ্ছে না, তখন আপনি সিটি স্ক্যান করতে পারেন। যদি একটা ছোট্ট এরিয়া যদি ইনভলভ হয়, অনেক সময় এক্সরেতে বোঝা নাও যেতে পারে। অথবা যদি আপনি মনে করেন যে পেশেন্টের ব্রঙ্কিটিসিস এক্সরেতে মনে হচ্ছে ইউনিল্যাটারাল, আদার লাং এক্সরেতে নরমাল লাগতেছে, আপনি পেশেন্টের সার্জারি প্ল্যান করছেন, সেই ক্ষেত্রে আদার লাং নরমাল আছে সেটা কনফার্ম করার জন্য আপনি সিটি স্ক্যান করতে পারেন। সিটি স্ক্যানে আদার লাংয়ে যদি একটু ব্রঙ্কিটিসিস থাকে যেটা এক্সরেতে দেখা যাচ্ছে না, সেটা সিটি স্ক্যানে দেখা যাবে। তাহলে সার্জারি প্ল্যান করার আগে সিটি স্ক্যান করা হয়, অথবা যদি সিটি এক্সরেতে ব্রঙ্কিটিসিস বোঝা না যায় কিন্তু ক্লিনিক্যাল সাসপিশন ইজ হাই, তখন সিটি স্ক্যানে হেল্প করতে পারে। এখানে সিটি স্ক্যানে দেখেন যে অনেকগুলা সিস্টিক স্পেস দেখানো হয়েছে, দুই দিকেই আছে। দিস আর সিস্টিক ব্রঙ্কিটিসিস, মাল্টিপল রিং লাইক opacity of different shape, different size. এখানে বাম দিকে যে ছবিটা, এখানে যে অ্যারোটা দেওয়া আছে এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ব্রঙ্কিটিসিস, একটা ডাইলেটেড ব্রঙ্কাই, স্ট্রেট, এটা ইউনিফর্মলি ডাইলেটেড সিলিন্ড্রিক্যাল ব্রঙ্কিটিসিস। আর ডান দিকে যে ছবিটা দেওয়া আছে সিটি স্ক্যানে, ইট ইজ ভ্যারিকোজ ব্রঙ্কিটিসিস, মানে ওই যে বিডেড অ্যাপিয়ারেন্স ইন ব্রঙ্কাই, এটা এইজন্য এটাকে ভ্যারিকোজ ব্রঙ্কিটিসিস বলে। আর এর সাথে সিস্টিক কম্পোনেন্টও আছে, ওই যে লেফট সাইডে যে ছবিটা, এখানে সিস্টিক ব্রঙ্কিটিসিস আছে, সাথে লেফট সাইডের ছবিতে ইয়েও আছে, সিলিন্ড্রিক্যাল ব্রঙ্কিটিসিস, ট্রাম্প ট্র্যাক সাইন যেটা। তো এই গেল ইমেজিং এর পরে আমি যে টেস্টটা করবো সেটা হচ্ছে স্পুটাম পরীক্ষা করতে হবে, স্পুটাম ফর গ্রাউন্ড স্টেন এন্ড কালচার। আপনাকে ফ্রিকোয়েন্টলি এই ধরনের পেশেন্টের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সেন্ট্রাল এক্সারশন হয়, যখনই স্পুটামটা পুরুলেন্ট হবে তখনই আমাকে স্পুটামটা পরীক্ষা করতে হবে, গ্রাউন্ড স্টেন এন্ড কালচার সেন্সিটিভিটি। কমন রেসপিরেটরি প্যাথোজেন যেগুলা কারণে ইনফেকশন হয়, এর মধ্যে সিউডোমোনাস এরোজিনোসা, স্টেফিলোকক্কাস অরিয়াস, কিছু ফাঙ্গাস, বিশেষ করে অ্যাসপারজিলাস এবং মাইক্রোব্যাকটেরিয়াম। যদি পজিটিভ হয় তাহলে অনেক সময় মাইক্রোব্যাকটেরিয়াম থাকতে পারে। তাহলে সিউডোমোনাস এরোজিনোসা, স্টেফিলোকক্কাস অরিয়াস, এগুলা দিয়ে সাধারণত এক্সাজারেশন বেশি হয় ব্যাকটেরিয়াল কালচার মধ্যে। তাহলে স্পুটাম ফর গ্রাউন্ড স্টেন কালচার হলে আমি এই ব্যাকটেরিয়াগুলো পাবো। অ্যাসপারজিলাস দেখতে হলে গ্রাউন্ড স্টেন কালচারে দেখা যাবে না, অ্যাসপারজিলাস তো ফাঙ্গাস, ফাঙ্গাস দেখতে হলে আমাকে তাকে আলাদা এটাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আলাদা করে প্রিপারেশন করে তাকে স্লাইডে দেখতে হবে। আর ইনভেস্টিগেশন করা যায়, আপনি যদি মনে করেন যে একটা অবস্ট্রাকটিভ কজ ইজ সাসপেক্টেড ডিউ অফ ব্রঙ্কিটিসিস, এটা ব্রঙ্কিয়াল টিউমার হতে পারে বা বাচ্চাদের যদি কোনো ফরেন বডি হতে পারে, তাহলে আপনি ফাইবারোপ্টিক, সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা ব্রঙ্কোস্কোপি হবে, ফাইবারোপ্টিক ব্রঙ্কোস্কোপি, ব্রঙ্কিটিসিস না, ফাইবারোপ্টিক ব্রঙ্কোস্কোপি হবে। যদি অবস্ট্রাকটিভ কজ চিন্তা করেন তাহলে ফাইবারোপ্টিক ব্রঙ্কোস্কোপি করতে পারেন, টু সি দা কজ অফ অবস্ট্রাকশন, সেই অবস্ট্রাকশন রিলিভ করলে তাহলে তো ব্রঙ্কিটিসিসের ফার্দার যে অ্যাগ্রাভেশনটা সেটা কম হবে। যেহেতু এটা অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজ, আপনি যদি স্পাইরোমেট্রি করেন এখানে ডিফিউজ ব্রঙ্কিটিসিস হলে অবস্ট্রাকটিভ প্যাটার্ন পাবেন স্পাইরোমেট্রিতে। এই গেল আমাদের মোটামুটি যেগুলো আমরা কমন টেস্ট করি। আর লেস কমন টেস্ট বা খুব রেয়ার টেস্ট যেগুলো, সেগুলো হচ্ছে যদি রেয়ার কজ সাসপেক্ট করা হয়, যদি আপনি মনে করেন যে সিলিয়ারি ডিসফাংশন চিন্তা করতেছেন, তাহলে সিলিয়ারি ফাংশন টেস্ট আছে একটা, সেটা করতে পারেন। সিস্টিক ফাইব্রোসিস চিন্তা করেন তাহলে সুইটের মধ্যে ক্লোরাইড লেভেল দেখতে পারেন। আর ব্রঙ্কোগ্রাফি নামে একটা এক্সরে আগে করা হতো, কন্ট্রাস্ট এক্সরে, এটা এখন করা হয়, সিটি স্ক্যান আসার পরে আর ব্রঙ্কোগ্রাফি করা হয় না। তাহলে আমরা কি করব, একটা ব্রঙ্কিটিসিস পেশেন্টের একটা প্রথমে কমপ্লিট ব্লাড কাউন্ট করব, এক্সরে টেস্ট করব, যদি ইন্ডিকেটেড হয় তাহলে সিটি স্ক্যান করব, আর থার্ড ইনভেস্টিগেশন হচ্ছে স্পুটাম ফর গ্রাউন্ড স্টেন কালচার করব, আর স্পাইরোমেট্রি করতে পারি যে ডিফিকাল্ট ব্রঙ্কিটিসিস পাইলেটর হলে অবস্ট্রাকটিভ প্যাটার্ন পাবো। আর যদি অবস্ট্রাকটিভ কজ মনে হয়, মানে লোকালাইজড অবস্ট্রাকশনের কোনো কজ আছে, টিউমার হতে পারে অথবা কোনো ফরেন বডি হতে বাচ্চাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে ব্রঙ্কোস্কোপি করতে পারে। এবার হচ্ছে ট্রিটমেন্ট।
ট্রিটমেন্টের গোল হচ্ছে চারটা। একটা হচ্ছে কোনো আইডেন্টিফাইবল কজ যদি পাওয়া যায় সেই কজটাকে এলিমিনেশন করা, ট্রাকিও ব্রঙ্কিয়াল সিক্রেশনটাকে ক্লিয়ার করা, কোনো ইনফেকশন থাকলে ইনফেকশনকে কন্ট্রোল করা, আর ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন যেটা সেটাকে রিভার্স করা অ্যাজ ফার অ্যাজ পসিবল। ফুললি রিভার্স হবে না, তাহলে এলিমিনেশন অফ অ্যান আইডেন্টিফাইবল প্রবলেম। তাহলে কোনো যদি হিস্ট্রি শুনে মনে হয় যে এটা একটা অবস্ট্রাকটিভ কজ আছে বা কোনো আইডেন্টিফাইড কজ আছে, তাহলে সেটা স্পেসিফিক ট্রিটমেন্ট করবেন। 2 নম্বর হচ্ছে ক্লিয়ারেন্স অফ দ্য ট্রাকিও ব্রঙ্কিয়াল সিকুয়েশন। ক্লিয়ারেন্সটা ইম্পর্টেন্ট, এই জন্য পেশেন্টকে ফিজিওথেরাপি বা পোস্চুরাল ড্রেনেজের কথা বলতে হবে। পোস্চুরাল ড্রেনেজটা হচ্ছে যে পেশেন্ট বিছানায় শুয়ে তার বডির আপার পার্টটাকে নিচু করে এমন একটা পজিশন করবে যাতে তার ইনভলভ যে লাংয়ে তার ব্রঙ্কিটিস আছে সেটা যাতে উপরের দিকে থাকে, এবং এই পজিশনে থেকে সে জোরে জোরে কাশি দিবে। আরেকজন হেল্পার সে হয়তো চেস্টে একটু কাফিং করতে মানে হাত দিয়ে বাড়ি দিতে পারে, কাপ বলে এটাকে। পেশেন্ট জোরে জোরে কাশি দিলে তখন কফটা সহজে ড্রেন আউট হবে, এবং এটা অ্যাটলিস্ট 5 to 10 মিনিটস করতে হবে টুয়াইস ডে। এটা পোস্চুরাল ড্রেনেজ মানে হচ্ছে পেশেন্ট বেডে শুয়ে এমন একটা পোস্টার নেবে, যদি দরকার হয় তাহলে যদি তার লোয়ার লোবে কোনো ইনভলভমেন্ট থাকে তাহলে পেশেন্টের মানে মাথাটা বেড থেকে ফ্লোরের দিকে হাত দিয়ে নেমে হাতের উপরে সাপোর্ট করে ফ্লোরের দিকে রাখতে হবে, এবং ইনভাউন্ড লাংটাকে উপর দিকে রেখে জোরে জোরে কাশি দেবে, এবং তার কফটা সহজে ড্রেন আউট হবে। এটাকে বলে পোস্চুরাল ড্রেনেজ। ইনফেকশন কন্ট্রোলের জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করব, কমনলি ম্যাক্রোলিড গ্রুপ অথবা অ্যামাইনোপেনিসিলিন গ্রুপ, যেটা সিওপিডিতে ইউজ করা হয় সেটা একটু লার্জার ডোজ এবং লঙ্গার ডিউরেশন ইউজ করা হয়। ম্যাক্রোলিড বলতে অ্যাজিথ্রোমাইসিন বা ইরিথ্রোমাইসিন, আর অ্যামাইনোপেনিসিলিন বলতে অ্যামোক্সিসিলিন। সিউডোমোনাস যদি অ্যাবিজেনেসটা যদি সাসপেক্টেড হয় তাহলে ওরাল সিপ্রোফ্লক্সাসিন অথবা আইভি পাইপারাসিলিন, পাইপারাসিলিন ট্যাজোব্যাক্টাম কম্বিনেশন যেটা সেটা, অথবা সেপ্রাজিডিন ইউজ করা যাবে। সিউডোমোনাস ইনফেকশন হলে সাধারণত স্পুটামটা একটু হালকা গ্রিনিশ কালারের হয়, এটা আপনি স্পুটাম এক্সামিন করলে কনফার্ম হবেন, তবে চোখে দেখলে অনেক আইডিয়া মানে সাসপেশন হবে যখন স্পুটামটা একটু হালকা গ্রিনিশ কালার হবে। তাহলে কমন অ্যান্টিবায়োটিক ম্যাক্রোলিড মানে অ্যাজিথ্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন অথবা পেনিসিলিন মানে অ্যামাইনোপেনিসিলিন মানে অ্যামোক্সিসিলিন গ্রুপ, এবং যদি সিউডোমোনাস সাসপিশন হয় তাহলে সিপ্রোফ্লক্সাসিন ওরালি অথবা আইভি পাইপারাসিলিন ট্যাজোব্যাক্টাম অথবা সেপ্রাজিডিন ইউজ করা যায়। এবং এটা একটু লঙ্গার ডিউরেশন ইউজ করতে হয়, সাধারণত আমরা অন্যান্য ক্ষেত্রে 1 সপ্তাহ ইউজ করি, এখানে হয়তো 2 সপ্তাহ ইউজ করা লাগতে পারে। এখন আসুন যে তাদের ফ্রিকোয়েন্টলি ইনফেক্টিভ এক্সাজারেশন হয়, ফ্রিকোয়েন্টলি যে বছরে 3 বারের থেকে বেশি এক্সাজারেশন হচ্ছে, মোর দ্যান 3 টাইমস পার ইয়ার। সো মোর দ্যান 3 টাইমস পার ইয়ার যদি এক্সাজারেশন হয় তাহলে তাকে কি করবেন? তার ক্ষেত্রে এয়ারওয়ে ক্লিয়ারেন্স বা আন্ডারলাইং কজ এগুলো সবকিছু মেনটেন করার পরেও যদি তার ইনফেকশনটা কন্ট্রোল না মানে ফিভার ইনফেকশনটা ইয়াতে না আসে, তখন তাকে আপনি একটা লং টার্ম অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিতে পারেন। সেই লং টার্ম অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট ওরালি হতে পারে, সেটা ইনহেল ফর্মে হতে পারে। সিউডোমোনাস অ্যারোজিনেসিস সাসপেক্ট হলে ইনহেল ফর্মে চয়েস করা হয়, আর নন সিউডোমোনাস ইনফেকশন হলে সাধারণত ওরালি চয়েস করা হয়। লং টার্ম ম্যাক্রোলিড ট্রিটমেন্টের মধ্যে কমনলি ইউজ করা হয় অ্যাজিথ্রোমাইসিন, এটা ইন্টারমিডিয়েটলি ডোজ ইউজ করা হয় সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন সে অ্যাজিথ্রোমাইসিন খাবে, অথবা একদিন পর পর অ্যাজিথ্রোমাইসিন খাবে 500 মিলিগ্রাম ডেইলি। এটা অ্যারাউন্ড 1 ইয়ার পর্যন্ত খেতে পারবে, 1 বছর। এটা হচ্ছে লং টার্ম ম্যাক্রোলিড ট্রিটমেন্ট। আর ইনহেল ফর্মে যে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট সেটা হচ্ছে সেটার জন্য সাধারণত নেবুলাইজড কোলিস্টিন যে অ্যান্টিবায়োটিক সেটা নেবুলাইজড আকারে ইউজ করা যেতে পারে, সেটাই কমনলি বেশি ইউজ করা হয় এই সিউডোমোনাস অ্যারোজিনেসের ক্ষেত্রে। সেটা ডেইলি হচ্ছে নেবুলাইজড ফর্মে কোলিস্টিন ইউজ করবে। যদি একটাতে যে কোনো একটা গ্রুপে যদি রেসপন্স ইনঅ্যাডিকুয়েট হয় তাহলে কম্বাইন্ডলি
ওরাল এবং ইনহেলার রেসপিরেটরি ইনহেলার ফর্মে যেটা সে দুটোটা ইউজ করা যাবে। ইনহেল ফর্মে, ইনহেল ফর্মের মানে আমি বলেছি এখানে ইনহেলার পাওয়া যায় না, এটা হচ্ছে নেবুলাইজ করে ইউজ করতে হবে। তাহলে যাদের বছরে 3বারের চেয়ে বেশি এক্সারসাইজ হচ্ছে, আন্ডারলাইং কজ ট্রিটমেন্ট করার পরে, এয়ারওয়ে ক্লিয়ারেন্স করার পরেও যাদের কন্ট্রোল হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি লং টার্ম অ্যান্টিবায়োটিক হয় ইনহেলার ফর্মে অথবা ওরাল ফর্মে, সিউডোমোনাস সাসপেক্ট করলে ইনহেল ফর্মে, আর যদি নন সিউডোমোনাস ইনফেকশন হয় তাহলে ওরালি ম্যাক্রোলিড মানে অ্যাজিথ্রোমাইসিন ইউজ করতে পারি 1 বছর। অ্যান্টিবায়োটিকের সাথে আমরা ব্রঙ্কোডাইলেটর ইউজ করতে পারি। ব্রঙ্কোডাইলেটর যদিও এখানে রেসপন্স খুব ভালো হবে না, যেহেতু ব্রঙ্কাস গুলা মোটামুটি ফাইব্রোসিস হয়ে থাকে, তারপরে মিনিমাম একটা রেসপন্স হয়তো হতে পারে। এই জন্য বিটা 2 অ্যাগনিস্ট এবং কোলিনার্জিক অ্যাগনিস্ট ইনহেলার ইউজ করা হয় কম্বিনেশন। কোলিনার্জিক গুলা সিপ্রেশন গুলা কমায় আর বিটা 2 ব্রঙ্কোডাইলেশন করে। যদি ম্যাসিভ হেমোপ্টাইসিস হয়, যেটা কনজারভেটিভ ট্রিটমেন্টে রেসপন্স করতেছে না, তখন সার্জিক্যাল রিসেকশন অফ দা ইনভলভ সেগমেন্ট সেটা করা যেতে পারে, অথবা bronchial embolization অথবা সার্জিক্যাল রিসেকশন অফ দা ইনভলভ সেগমেন্ট যদি ম্যাসিভ হেমোপ্টাইসিস হয়। এটা লাইফ থ্রেটেনিং সিচুয়েশন, এটা তো লাইফ সেভের জন্য একটা ইমার্জেন্সি অপারেশন যদি করা লাগে তাহলে করা লাগতে পারে। স্যার, হ্যাঁ স্যার আর্টারি এম্বোলাইজেশন কি? আর্টারি এম্বোলাইজেশন হচ্ছে যে ইন্ট্রাআর্টেরিয়াল ক্যাথেটার করা হয়, যেটা ধরেন এনজিওগ্রাম করার সময় যে ক্যাথেটার করা হয় সেরকম একটা ক্যাথেটার দিয়ে ব্রঙ্কিয়াল আর্টারি পর্যন্ত যাওয়া হয়। সেই ব্রঙ্কিয়াল আর্টারির এখানে আপনার মানে অনেকগুলো ম্যাটেরিয়ালস আছে যেটা ইনজেক্ট করে এই আর্টারিকে ব্লক করা হয়। এটা শুধুমাত্র ব্রঙ্কিটিসিস না, এটা আপনার অনেক ক্যান্সারেও এই ধরনের ট্রিটমেন্ট ইউজ করা হয়। সেই সমস্ত ক্ষেত্রে অবশ্য যে এম্বোলাইজেশন যে ম্যাটেরিয়াল যেটা করা হয় সেখানে কিছু কেমোথেরাপি ড্রাগও থাকে, তবে এখানে কেমোথেরাপি ড্রাগ তো লাগবে না, এখানে জাস্ট ব্লক করে দেওয়া হয় ওই আর্টারিটাকে। ইনভলভ আর্টারিটাকে আপনি ব্লক করে দেবেন বাই অ্যান ফরেন বডি। স্যার যদি ব্লক করা হয় তো আর্টারি যদি ব্লাড সাপ্লাই না থাকে তো পরে কোনো প্রবলেম হয় না? হ্যাঁ, যে ইনভলভ যে এরিয়াটা আছে সেটা নেক্রোসিস হয়ে যাবে। সে আর্টারি ব্লাড সাপ্লাই না করে ইনভলভ যে এরিয়া সেটা নেক্রোসিস হয়ে যাবে, কিন্তু পেশেন্টটা তো লাইফ টু সেভ হবে। যে স্যার নেক্রোসিস হবে ওই হিসেবে সার্জিক্যালি রিয়েকশন করতে হবে নাকি? না না, কিছু করা লাগবে না। সে ডেড টিস্যু আস্তে আস্তে আপনার রিপ্লেস হয়ে যাবে ফাইব্রাস টিস্যু দিয়ে আস্তে আস্তে রিপ্লেস হয়ে যাবে। ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হয় সেখানে ফাইব্রোসিস হবে। এরপর হচ্ছে লং টার্ম অক্সিজেন। যদি এক্সটেন্সিভ বায়োলেটারাল ইনভলভমেন্ট থাকে এবং যাদের ক্রনিক হাইপোক্সিমিয়া থাকে, যদি পোর পালমোনারি থাকে, তখন আমরা লং টার্ম অক্সিজেন করব, দিব তাকে। সার্জারি হচ্ছে রিসেকশন অফ দা ব্রঙ্কিটিসিস এরিয়া। যদি একটা সিঙ্গেল লোবে বা সেগমেন্টে কনফাইন থাকে তখন সার্জারি করা যেতে পারে। ইয়াং পেশেন্ট যার লাং ফাংশন ভালো, একটা লাং ইনভলভমেন্ট এবং সেই লাঙে শুধুমাত্র একটা লোব অথবা একটা সেগমেন্ট ইনভলভমেন্ট, সেই ক্ষেত্রে তার সিম্পটম কমানোর জন্য আমরা ওই ইনভলভ সেগমেন্টের সার্জারি করতে পারি। আর যদি তারও বাইল্যাটারাল লাং ইনভলভমেন্ট থাকে, এক্সটেন্সিভ ইনভলভমেন্ট, সেই ক্ষেত্রে সার্জারি করতে গেলে লাং ট্রান্সপ্লান্টেশন করতে হবে। কমপ্লিকেশন দুইটা, একটা হচ্ছে লোকাল কমপ্লিকেশন হচ্ছে রিকারেন্ট নিউমোনিয়া হতে পারে, যেহেতু এখানে লোকাল ইমিউনিটি একদমই নাই, ফ্রিকোয়েন্টলি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, রিকারেন্ট নিউমোনিয়া হতে পারে। এখানে লাং অ্যাবসেস ফর্মেশন হতে পারে ব্রঙ্কিটিসিসের ভিতরে। প্লুরাল ক্যাভিটি প্লুরাল ইনভলভমেন্ট হয়ে এমপাইমা হতে পারে, মানে পাস ইন দ্য প্লুরাল ক্যাভিটি। ম্যাসিভ হেমোপ্টাইসিস হতে পারে। আর পোর পালমোনারি মানে রাইট হার্ট ফেলিওর এবং রেসপিরেটরি ফেলিওর হতে পারে। এগুলো সাধারণত বায়োলেটারাল এক্সটেন্সিভ ব্রঙ্কিটিসিস হলে হবে। আর সিস্টেমিক হতে পারে অ্যামাইলোইডোসিস, ক্রনিক ইনফ্লামেশন, যদিও ইট ইজ ভেরি ভেরি রেয়ার নাও, এবং হাইপোঅ্যালবুমিনিয়া হতে পারে। ক্রনিক ইনফ্লামেশনে অ্যালবুমিন লেভেল কমে যায়, সেখানে হাইপোঅ্যালবুমিনিয়া হবে। আর অ্যামাইলোইডোসিস ইট ইজ ভেরি রেয়ার, এটা থিওরিটিক্যালি বলা যায় অ্যামাইলোইডোসিস হতে পারে। লোকাল কমপ্লিকেশন গুলো মোর কমন। তো এই গেল আমার ব্রঙ্কিটিসিস। আমার মনে হয় 15 মিনিটস আছে।
আমি জাস্ট লাং অ্যাবসেস কুইকলি শেষ করে যাব, দুইটার মধ্যে সিম্পটমের মিল আছে, তো আমি এখানে বেশি সময় নেব না। হোয়াট ইজ লাং অ্যাবসেস? Lung abscess is defined as necrosis of the pulmonary tissue and formation of cavity containing necrotic debris and fluid caused by microbial infection. মানে একটা লাং এর ভিতরে একটা ইনফেকশন, মাইক্রোবিয়াল ইনফেকশনের কারণে লোকালাইজ কিছু লাং টিস্যু যদি নেক্রোসিস হয়ে যায়, সেখানে একটা ক্যাভিটি ফর্মেশন হয়। সেই ক্যাভিটির ভিতরে নেক্রোস টিস্যু বা পাস জমে যে একটা সাবস্ক্রাইবড এরিয়া হয়, সেটার নাম হচ্ছে লাং অ্যাবসেস। So lung abscess is defined as a circumscribed area of pus or necrotic debris in the lung parenchyma, which lead to a cavity and after formation of bronchopulmonary fistula. তার মানে ওই ক্যাভিটির সাথে যখন ব্রঙ্কাসের কমিউনিকেশন হয়, তখন এয়ার টাইটের মধ্যে ঢুকে তখন এয়ার ফ্লুইড লেভেল দেখা যাবে। তাহলে লোকালাইজড একটা, এটা অ্যাকচুয়ালি মানে সাপোরেটিভ নিউমোনিয়ার একটা কমপ্লিকেশন হিসেবে লাং অ্যাবসেস হতে পারে। একটা লোকালাইজড এরিয়াতে আমরা জানি নিউমোনিয়া যখন হয়, নিউমোনিয়া আমরা পরে ক্লাস নেব, নিউমোনিয়া যখন হয় যে ইনফ্লামেশন হয় সেটা আস্তে আস্তে রেজলিউশন হয়ে যায়। প্রপার টাইমে ট্রিটমেন্ট পেলে লাং টিস্যু যেটা মিনিমাম ড্যামেজ হয় সেটা আবার ঠিক হয়ে যায়। কিন্তু যদি সাপোরেটিভ নিউমোনিয়া হয় এবং এত বেশি এখানে টিস্যু ড্যামেজ হয় যে ওই এরিয়ার সেলগুলো ড্যামেজ হয়ে একটা ডেব্রিজ তৈরি হয়, সেখানে পাস ফর্মেশন হয় এবং এটা একটা লোকালাইজড ক্যাভিটির মতো হয়ে যায়। এবং এই ক্যাভিটিটা যখন ব্রঙ্কাসের সাথে কমিউনিকেট করে, মানে ব্রঙ্কাসে যখন রাপচার করে, তখন পাঁচটা ব্রঙ্কাস দিয়ে বের হয়ে আসে বা এয়ারটা ওই ক্যাভিটির ভিতরে ঢুকে যায়, তখন এয়ার ফ্লুইড লেভেল হিসেবে এটা আমরা এক্সরেতে দেখি। এখানে ডায়াগ্রামটিক ছবি দিয়ে দেখা যাচ্ছে হোয়াট ইজ লাং অ্যাবসেস। এখানে ছবি দিয়ে দেখা যাচ্ছে একটা ক্যাভিটি আছে, তার ভিতরে একটা পাস দেখা যাচ্ছে এবং সাথে কিছু প্লুরাল স্পেসও পাস আছে। এখন কাদের লাং অ্যাবসেস হয়? হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস? রিস্ক ফ্যাক্টরের মধ্যে এক নাম্বার রিস্ক হচ্ছে যারা যখন অ্যাসপিরেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অ্যাসপিরেশন হয়ে যে নিউমোনিয়া হয়, সেই অ্যাসপিরেশন থেকে লাং অ্যাবসেস হয়। অ্যাসপিরেশনের অনেকগুলা কজ আছে, সেগুলা এখানে দেখানো হচ্ছে, এটা আপনার বই থেকে দেখে নিন। অবস্ট্রাকটিভ কজ, যদি কোনো ব্রঙ্কাস অবস্ট্রাক্টেড হয়, সেটা ফরেন বডি বা ব্রঙ্কিয়াল টিউমার দিয়ে হতে পারে বা এক্সটার্নাল কম্প্রেশনের কারণে হতে পারে। সেই অবস্ট্রাকশনের ডিস্টালি ইনফেকশন হয়ে লাং অ্যাবসেস হতে পারে। সেটা ব্রঙ্কিটিসিস হতে পারে, আমরা আগে আলাপ করছি, ব্রঙ্কিটিসিস হতে পারে। যদি কোনো পালমোনারি ইনফাক্ট তৈরি হয়, সেই ইনফাক্টের ভিতরে ইনফেকশন হয়ে লাং অ্যাবসেস হতে পারে। অথবা অ্যাডজাসেন্ট স্ট্রাকচার, যেমন লাং এর নিচে লিভার থাকে বা সাবটানিক স্পেসে, এই সমস্ত এরিয়াতে যদি কোনো অ্যাবসেস থাকে, সেই অ্যাবসেস লাং এর মধ্যে স্প্রেড করতে পারে। অথবা মানে ব্যাকটেরিয়া যদি সেপসিসের মাধ্যমে আদার কোনো সাইট থেকে ওই ধরনের বায়োজেনিক ব্যাকটেরিয়া যদি লাংস এর মধ্যে ঢুকে যায়, তখন সেটার কারণে লাং অ্যাবসেস হতে পারে। তো দিস আর দ্য অ্যাকচুয়ালি রিস্ক ফ্যাক্টর অর ইটিওলজি অফ লাং অ্যাবসেস। একটা হচ্ছে অ্যাসপিরেশন, দুই নম্বর হচ্ছে অবস্ট্রাকশন, তিন নম্বর হচ্ছে ইনফেকশন অফ দ্য পালমোনারি ইনফাক্ট, চার নম্বর হচ্ছে লোকাল স্প্রেড ফ্রম দ্য অ্যাডজেসেন্ট অ্যাবসেস, আরেকটা হচ্ছে হেমাটোজেনাস স্প্রেড অফ ব্যাকটেরিয়া দ্যাট কজ অ্যাবসেস ইন আদার সাইড, সেটা লাংয়ে এসে আবার অ্যাবসেস তৈরি করবে। সাধারণত এই যে অ্যাবসেসটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে কম্বিনেশন অফ অ্যারোবিক এন্ড অ্যানারোবিক ব্যাকটেরিয়া দেওয়া হয়। অ্যারোবিক ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্রেপ্টোকক্কাস মিলেরি, স্টেফিলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাe, ক্লেবশিয়েলা নিউমোনিয়া, সিডোমোনাস অ্যারুজিনোসা। এগুলো হচ্ছে কমন প্যাথোজেন দ্যাট কজ লাং অ্যাবসেস। তার মধ্যে বেশি কমন হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ক্লেবশিয়েলা নিউমোনিয়া, এগুলো মোর কমন। অ্যানারোবিক্স এর মধ্যে ব্যাকটেরিয়াস, প্রোভেটেলা এবং ফিউজোব্যাকটেরিয়াম, দিস আর দ্য অ্যানারোবিক্স। বিশেষ করে অ্যাসপিরেশন কজ, যেগুলো অ্যাসপিরেশন কজে অ্যানারোবিক ব্যাকটেরিয়া গুলা আপনার ইনফেকশন করার চান্স বেশি থাকে। অ্যাক্টিনোমাইসিস দিয়েও রেয়ারলি হতে পারে ক্রনিক সাপোরেটিভ পালমোনারি ইনফেকশন, যাদের পুয়ার ডেন্টাল হাইজিন থাকে, সেখান থেকে অ্যাক্টিনোমাইসিস লাংয়ে যেতে পারে। সো এটা দা ব্যাকটেরিয়াল ইটিওলজিক্যাল কজ, ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া দেওয়া হয়। এবার আসলে পেশেন্টের সিম্পটম কি থাকে লাং অ্যাবসেসে? সিম্পটম সাধারণত ফিভার, দ্যাট ইজ হাই ফিভার উইথ চিল এন্ড রাইগর, অনেক চিল এবং রাইগর দিয়ে, খুব কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং ফিভারের হাইটটা অনেক বেশি থাকে এবং প্রফিউজ সোয়েটিং হয়। ব্রঙ্কিটিসিসে ফিভার, যখন ইনফেকশন হয় তখন ফিভার আসতে পারে,
সেটা হাই হতে পারে, হাই থেকে একটু কম হতে পারে, কিন্তু ওইরকম চিল অ্যান্ড ড্রাইভার সাধারণত ব্রঙ্কিটিসিস হয় না। কাফ, কাফটা সাধারণত প্রোডাক্টিভ হবে, এটা প্রফিউজ পুরুলেন্ট স্পুটাম ফাউল স্মেলিং যদি অ্যানারোবিক ইনফেকশন থাকে। এখানে ব্রঙ্কিটিসিসের সাথে কফের মিল আছে, তবে ব্রঙ্কিটিসিসের হিস্ট্রি থাকবে অনেক লম্বা, অনেক দিন থেকে, আর এখানে কাফের হিস্ট্রি থাকবে শর্ট, হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম একটা শর্ট হিস্ট্রি থাকবে। জ্বর, কাশি বা কাশির সাথে কফটা পুরুলেন্ট প্রফিউজ ফাউল স্মেলিং যদি অ্যানারোবিক ইনফেকশন থাকে। দুটার মধ্যে তফাৎ করবেন হিস্ট্রির ডিউরেশন দিয়ে। হেমোপটাইসিস লাং অ্যাবসেসে ব্রঙ্কিটিসিসের মতো এখানে হেমোপটাইসিস হতে পারে। চেস্ট পেইন যদি অ্যাবসেসটা একটু পেরিফেরির দিকে হয়, সেক্ষেত্রে প্লুরাল ইনভলভমেন্টের জন্য চেস্ট পেইন হতে পারে, প্লুরাইসিসের জন্য। আর যদিও শর্ট হিস্ট্রি, কিন্তু এই ধরনের পেশেন্টের অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ম্যালেস এগুলো কমন প্রবলেম। তাহলে লাং অ্যাবসেস থেকে ব্রঙ্কিটিসিসের হিস্ট্রি মানে মানে প্রাইমারি ডিফারেন্স হচ্ছে লাং অ্যাবসেসের হিস্ট্রিটা শর্ট থাকবে, 2 থেকে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ, আর ব্রঙ্কিটিসিস অনেক দিন থেকে হিস্ট্রি থাকবে, কয়েক বছরের হিস্ট্রি থাকবে। আর ফিভারের হাইটটা লাং অ্যাবসেস অনেক বেশি থাকে। লাং অ্যাবসেসের পেশেন্টের মানে সিম্পটমসটা অ্যাকিউটলি ডেভেলপ করে। এটা দরকার নাই, এটা আমি তো মনে করছি দরকার নাই। এখন এক্সামিন করে কি পাবেন? এক্সামিন করলে জানা যাচ্ছে পেশেন্ট হলে ভেরি ইল লুকিং এন্ড টক্সিক। লাং অ্যাবসেস পেশেন্ট ভেরি ইল লুকিং থাকবে, টক্সিক থাকবে, টেম্পারেচারটা ভেরি হাই থাকবে, এবং প্যাটার্ন থাকবে রেমিটেন্ট প্যাটার্ন। ক্লাবিং সাধারণত যদিও সব ক্ষেত্রে পাওয়া যায় না, যে এটা যদি 2 সপ্তাহ কারো যদি হয়ে যায় তাহলে ক্লাবিং হয়ে যায় সাধারণত, যদি অ্যান্টিবায়োটিক না পায়। এই জন্য ক্লাবিং সব ক্ষেত্রে পাওয়া যায় না, অ্যান্টিবায়োটিক পেয়ে আসে অনেকে। এই জন্য 10% ক্ষেত্রে ক্লাবিং পাওয়া যায়, এবং এটা ডেভেলপ করতে 2 সপ্তাহ সময় লাগে। যেহেতু হাই ফিভার, পালস হাই থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, ব্লাড প্রেশার লো থাকতে পারে, যদি সেপসিস ডেভেলপ করে তাহলে ব্লাড প্রেশার লো থাকবে। যদি অ্যানারোবিক ইনফেকশন হয় তাহলে হ্যালাটোসিস পাবে, ফাউল স্মেলিং। এক্সামিনেশনে আপনি লাং যদি রেসপিরেটরি সিস্টেম এক্সামিন করেন, তাহলে ফিচার অফ কনসলিডেশন পাবেন এখানে। কনসলিডেশনের ফিচার মানে কি? ইনভলভ যে এরিয়া, সেই এরিয়াতে ইন্সপেকশনে মুভমেন্ট হাতে একটু রেস্ট্রিক্টেড থাকতে পারে। পালপেশনে সেখানে ভোকাল ক্যাভিটিস বেশি থাকবে। পারকাশনে এখানে উডিডাল থাকবে। আর হচ্ছে ব্রেথ সাউন্ড, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হবে, এবং সাথে ক্রেপিটেশন পেতে পারে হেড সাউন্ড হিসেবে। দিস আর দ্য ফিচার্স অফ কনসলিডেশন। এবং ভোকাল রেজোনেন্স বেশি পাবে, ভোকাল ফ্লেমিটাস এবং রেজোনেন্স দুইটাই বেশি পাবে। ফিচার্স অফ ক্যাভিটেশন। ক্যাভিটেশনে অ্যাকচুয়ালি এখানে মানে ব্রেথ সব ফাইন্ডিং কনসলিডেশন যেরকম একই রকম, জাস্ট এখানে ব্রেথ সাউন্ডের কোয়ালিটিটা হচ্ছে অনেকটা এমফোরিক টাইপ বলে এটাকে, এমফোরিক ব্রেথ সাউন্ড। এটা কনসলিডেশনের মতোই, কিন্তু এটার কোয়ালিটি একটু ডিফারেন্ট, এই জন্য এটাকে এমফোরিক ব্রেথ সাউন্ড বলে। এটা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডেরই একটা স্পেশাল কোয়ালিটি, এটাকে এমফোরিক ব্রেথ সাউন্ড বলে। আপনি একটা খালি বোতলের উপরে যদি ফু দেন তাহলে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম একটা আওয়াজ হবে, এটাকে বলে এমফোরিক ব্রেথ সাউন্ড। এটা ফিচার অফ ক্যাভিটেশনের একটা সাইন। যদি প্লুরাল ইনভলভমেন্ট থাকে তাহলে প্লুরাল ড্রপ পেতে পারেন, অস্কালটেশনে প্লুরাল ড্রপ পেতে পারেন। আপনি লাং অ্যাবসেস ইনভেস্টিগেশনে প্রথমে কমপ্লিট ব্লাড কাউন্ট করবেন, এখানে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকবে। স্পুটাম ফর গ্রামস্টেন কালচার করে স্পেসিফিক অর্গানিজম এখানে পাবেন, এবং কোন ব্যাকটেরিয়া কোন অ্যান্টিবায়োটিক সেনসিটিভ রেজিস্ট্যান্স সেটা পেয়ে যাবেন। এবং কালচার করতে গেলে অ্যারোবিক অ্যানারোবিক দুইটা মিডিয়াতেই কালচার করতে হবে। চেস্ট এক্স-রে যদি করেন তাহলে এখানে দেখেন যে রাইট লাং এর উপরে একটা রাউন্ডেড ক্যাভিটি আছে উইথ এয়ার ফ্লুইড লেভেল। উপরে ক্যাভিটির ভিতরে যে কালো অংশ সেটা হচ্ছে এয়ার, আর নিচে যে হরিজন্টাল লেভেল তার নিচে যে সাদা অংশ সেটা হচ্ছে ফ্লুইড। এরকম হরিজন্টাল একটা ডিমার্কেশন দিয়ে যদি উপরে কালো নিচে সাদা থাকে তখন এটাকে আমরা এয়ার ফ্লুইড লেভেল বলি। এটা সাধারণত মানে লাং অ্যাবসেসে বেশি পাওয়া যায়, এবং ওই আগে যেটা বললাম সিস্টিক ব্রঙ্কিটিসিসে পাওয়া গেলে সেটা অনেকগুলো জায়গায় পাওয়া যাবে, শুধু একটা থাকবে না, অনেকগুলো স্পেস থাকবে যেখানে এয়ার ফ্লুইড লেভেল আছে। তাহলে ব্রঙ্কিটিসিসের সাথে লাং অ্যাবসেসের তফাৎ হচ্ছে লাং অ্যাবসেসে ক্যাভিটি সাইজটা বড় থাকবে এবং এয়ার ফ্লুইড লেভেল থাকবে।
ব্রঙ্কিকটিসিসে ছোট ছোট সিস্টিক স্পেস থাকবে, সেগুলো আমাদের এয়ারফ্লুইড লেভেল থাকতে পারে, সেগুলো অনেকগুলো থাকবে। তো আমরা ব্লাড কাউন্ট করলাম, স্পুটাম করলাম, চেস্ট এক্সরে করলাম। এরপরে যদি মনে হয় যে পেশেন্ট আরো টক্সিক সেপসিস থাকতে পারে, তখন ব্লাড কালচার করলে সেই অর্গানিজম পেতে পারে, ব্লাড কালচার করতে পারেন। যদি পেশেন্ট আন্ডারলাইং ক্রনিক কোনো ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন আছে সেটা জানার জন্য ব্লাড সুগার করতে পারেন। আর যদি এক্সরে দেখে আপনার সন্দেহ হয় যে মেবি ম্যালিগনেন্সি, অনেক সময় ম্যালিগনেন্সির ভিতরে নেক্রোসিস হয়, ক্যাভিটেশন হতে পারে, তখন আপনি সিটি স্ক্যানের হেল্প পেতে পারেন। আদারওয়াইজ লাং অ্যাবসেস ডায়াগনোসিস করার জন্য সিটি স্ক্যান দরকার নেই, পিওর লাং অ্যাবসেস সিটি স্ক্যান দরকার নেই। যদি এক্সরে দেখে মনে হয় যে ইট মেবি ক্যাভিটেটিং ম্যালিগনেন্সি, তখন আপনি সিটি স্ক্যান করে এটা কনফার্ম করতে পারেন আর একটু শিওর হতে পারেন। ট্রিটমেন্ট, লাং অ্যাবসেসের ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে পোস্টারাল ড্রেনেজ, যেটা ব্রঙ্কিকটিসিসে আমরা যেরকম করছিলাম, যে ইনভলভ লাংটাকে উপরে রেখে পেশেন্টকে এমন একটা পজিশনে বেডে করতে হবে যাতে ওই ইনভলভ সেগমেন্ট থেকে ব্রঙ্কাসের ভিতর দিয়ে সিক্রেশনগুলো সহজে নেমে আসতে পারে ডিউ বাই গ্র্যাভিটেশনাল ইফেক্ট। গ্র্যাভিটি ইফেক্টকে কাজে লাগিয়ে আমরা পেশেন্টকে ওইভাবে পোস্টার করে তাকে জোরে জোরে কাশি দিতে পারবো। জ্বরের জন্য প্যারাসিটামল খাবো, চেস্ট পেইন থাকলেও প্যারাসিটামল দিতে পারি। আর এখানে ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক যেহেতু এখানে গ্রাম পজিটিভ অর্গানিজম দিয়ে বেশি হয় এবং অ্যানারোবিক অনেক সময় অ্যাডমিকচার থাকতে পারে, এই জন্য মানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। অ্যান্টিবায়োটিক ইউজ করার আগে আমাকে স্পুটামটা আগে পাঠিয়ে দিতে হবে গ্রামস্টেন কালচারের জন্য, তারপরে আমি এম্পেরিক্যালি অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। প্রথমে যে ফার্স্ট লাইন ড্রাগ আমরা ইউজ করি সেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন প্লাস মেট্রোনিডাজল। অ্যামোক্সিসিলিন প্লাস মেট্রোনিডাজল এটা হচ্ছে এম্পেরিক অ্যান্টিবায়োটিকের মধ্যে প্রথম ড্রাগ যেটা কমনলি ইউজ করা হয়। তবে তার আগে আমাদের স্পুটাম গ্রামস্টেন কালচারে পাঠিয়ে দিতে হবে। আর অল্টারনেটিভ ড্রাগের মধ্যে আছে এই দুটার পরিবর্তে আমরা ক্লিন্ডামাইসিন ইউজ করতে পারি। ক্লিন্ডামাইসিন গ্রাম পজিটিভ এবং অ্যানারোবিক সবগুলোই কভার করে। যদি মানে হিস্ট্রি দেখে মনে হয় যে স্টেফিলোকক্কাস হওয়ার সম্ভাবনা বেশি, এরকম কোনো সোর্স থেকে লাং অ্যাবসেস হয়েছে, তাহলে লিনাজোলাইট অথবা ভ্যানকোমাইসিন ইউজ করতে পারেন। এগুলা স্টেফ অরিয়াসে ভালো কাজ করে। এখানে ডিউরেশন অফ ট্রিটমেন্ট অনেক লম্বা হবে, 4 থেকে 6 সপ্তাহ মিনিমাম। টোটাল অ্যান্টিবায়োটিকের ডিউরেশন হবে 4 থেকে 6 সপ্তাহ। কমপ্লিকেশন অফ লাং অ্যাবসেস, একটা হচ্ছে লাংয়ের উপরে যে প্লুরাইড মার্কের জন্য প্লুরিসি হতে পারে, সেটার জন্য এম্পাইমা হতে পারে। পরে লাং অ্যাবসেস যদি প্লুরাল ক্যাভিটিতে বার্স্ট করে তাহলে পায়োনিউমোথরাক্স হতে পারে। ব্যাকটেরিয়া মানে যে ব্যাকটেরিয়া দিয়ে লাং অ্যাবসেস হলে সেটা যদি মানে ব্লাডের মধ্যে স্প্রেড করে তাহলে সেপসিস হতে পারে। লাং অ্যাবসেস যদি ট্রিটমেন্ট দেরি হয় এবং ইনঅ্যাডিকুয়েট ট্রিটমেন্ট হয় তাহলে ব্রঙ্কিকটিসিস মানে লাং ড্যামেজ হয়, ব্রঙ্কিকটিসিস হতে পারে, লোকালাইজড ব্রঙ্কিকটিসিস। অথবা আপনার লাং অ্যাবসেস থেকে অন্য জায়গায় অ্যাবসেস হতে পারে, সেপ্রাল অ্যাবসেস হতে পারে। তাহলে কমন কমপ্লিকেশন হচ্ছে এম্পাইমা, পায়োনিউমোথরাক্স যদি লাং অ্যাবসেস বার্স্ট করে প্লুরাল ক্যাভিটির ভিতরে। ব্রঙ্কিকটিসিস হতে পারে যদি ইনঅ্যাডিকুয়েট ট্রিটমেন্ট হয় বা ডিলেড ট্রিটমেন্ট হয়। সেপসিস এবং অন্য আদার এরিয়াতে অ্যাবসেস হতে পারে। These are the complication of lung abscess. Thank you. আমার আমি টাইম শেষ করতে পারছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার। স্যার ব্রঙ্কিকটিসিসে কি আমরা হচ্ছে কাফ এক্সপেক্টোরেন্ট ব্যবহার করতে পারবো সিরাপ হিসেবে কোনো? যদি মনে হয় যে ব্রঙ্কিকটিসিসে আমরা ইউজুয়ালি বলি ইট ইজ প্রোডাক্টিভ কাফ হয়। কিছু কিছু ব্রঙ্কিকটিসিস আছে মানে রিয়ারলি যদি ইনফেকশন না থাকে, অনেক সময় ড্রাই ব্রঙ্কিকটিসিস বলে এটাকে, যদি কফ প্রোডাক্টিভ না হয়। তো ড্রাই ব্রঙ্কিকটিসিস যদি হয়, যদি স্পুটাম প্রোডাক্টিভ না হয়, তখন ইউজ করতে পারেন। আর যার এমনিতেই প্রোডাকশন আছে তাকে তো আর এক্সপেক্টোরেট ইউজ করার দরকার নেই। আপনি বরঞ্চ ওই যে যেটা বললাম যে পোস্টারাল ড্রেনেজ, সেই পোস্টারাল ড্রেনেজ করলে তার কফটা এমনিতেই বের হবে। ড্রাই ব্রঙ্কিকটিসিসে ইউজ করতে পারেন যেখানে স্পুটাম প্রোডাক্টিভ না। থ্যাংক ইউ স্যার। তারপরে কোয়েশ্চেন থাকলে বলেন।